প্রিয় দর্শক, শুভেচ্ছা জানবেন। ইনফো এক্সপ্রেস বিডিতে স্বাগত জানাই। আমি মাসুদুল হাসান রনি। আপনারা জানেন, অন্তর্বর্তী সরকারের গঠিত নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন ইতিমধ্যে তাদের সংস্কার প্রস্তাবনা জমা দিয়েছে। 16টি ক্ষেত্রে 150টি সুপারিশ তারা করেছে। এই কমিশনের যে সুপারিশমালায় আছে, দেশের নির্বাচনী ব্যবস্থাকে তারা শক্তিশালী করতে চায়। কিন্তু প্রশ্ন হচ্ছে, কমিশনের এই প্রস্তাবনা নিয়ে সরকার ও রাজনৈতিক দলগুলো কতটা ঐক্যমতে পৌঁছাতে পারবে। সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে, আগামী জাতীয় সংসদ নির্বাচন কবে অনুষ্ঠিত হবে। এইসব বিষয় নিয়ে আজ আমরা কথা বলবো। আমাদের সাথে আছেন জাতীয় নির্বাচন পর্যবেক্ষণ পরিষদ জানিপোপের চেয়ারম্যান প্রফেসর ডক্টর নাজমুল আহসান কলিমুল্লাহ। আমার সাথে বরাবরের মতন আছেন সাংবাদিক কলামিস্ট মঞ্জুর আহসান চৌধুরী। শুরুতে আমি একটু জানতে চাইছি, জনাব নাজমুল হাসান কলিমুল্লাহ, রাজনৈতিক দলগুলোর ঐক্যমতের ভিত্তিতেই সংস্কার বাস্তবায়ন এবং নির্বাচন করতে হবে সরকারকে। সেই ক্ষেত্রে ঐক্যমত না হলে সংস্কার ও নির্বাচন অনুষ্ঠানের ক্ষেত্রে সরকারকে কি বড় চ্যালেঞ্জের মুখোমুখি দাঁড়াতে হবে? আপনার অভিমত। ধন্যবাদ। দেখুন, সংস্কার তো একটা চলমান প্রক্রিয়া এবং এর শেষ কথা বলে কিছু নেই। এই রকমের অ্যাসারশন বিএনপির পক্ষ থেকে হাজির করা হচ্ছে, কিন্তু আপনার বাম ধারার যে রাজনৈতিক দলগুলো আছে তাদের বক্তব্য একরকম, ইসলামী মনোভাবাপন্ন যে দলগুলো আছে তাদের চিন্তা ভাবনা আরেক রকম, আর মেইন স্ট্রিম বিএনপি অ্যাপ্রায়োরি অ্যাপোস্টেরিয়রি ইস্যুতে চলে এসছে। প্রথম থেকেই তারা বলছিল যে যৌক্তিক একটি সময় বা ফ্রেম ধরে আপনার নির্বাচনের তারিখ ঘোষণা করা ভালো, এবং এক এক সময় তারা এক এক রকমের টাইম ফ্রেম হাজির করেছেন। এখন রীতিমতো এক ধরনের ডেসপারেশন লেভেলে পৌঁছে গেছেন। আবার জামাতে ইসলামী এক এক সময় এক এক রকম বক্তব্য হাজির করেছে। তারা রিফর্মের উপর জোর দিচ্ছেন। সময় যদি বেড়েও যায় তাতে তাদের খুব একটা আপত্তি নেই। আর নির্বাচন ঐতিহাসিকভাবে বাংলাদেশে ইউনিভার্সাল অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজ ভিত্তিতে যখন থেকে অনুষ্ঠিত হচ্ছে, তখন থেকে ফার্স্ট পাস্ট দি পোস্ট, অর্থাৎ একজন প্রার্থী আরেকজন প্রার্থীর তুলনায় এক ভোটও যদি বেশি পান তাকে নির্বাচিত ঘোষণা করবার বিধান মেনেই নির্বাচন আয়োজন করা হচ্ছে। এখন আপনার এই পদ্ধতিতে আপনার কত পার্সেন্ট ভোট পেলেন সেটা গুরুত্বপূর্ণ বিষয় নয়। এর বিপরীতে পৃথিবীর 80টিরও বেশি দেশে আপনার প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন সিস্টেম চালু আছে। সেই দিকে ঝুঁকেছে ধরুন চরমোনাইয়ের যে দলটি হাত পাখা মার্কা, আপনার ইসলামী সমাজতান্ত্রিক আন্দোলন কিংবা জামাতে ইসলামী, তারাও কিন্তু আনুষ্ঠানিকভাবে মতামত দিয়েছেন আপনার সমানুপাতিক বা সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব ব্যবস্থার উপর, যেটাকে আমরা ইংরেজিতে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন সিস্টেম বা লিস্ট পিআর সিস্টেম বলে থাকি। তো এখন এটি কিন্তু একটা মৌলিক আপনার আলোচনার জায়গা, ফার্স্ট পাস দি পোস্ট বনাম লিস্ট পিআর সিস্টেম, এবং এটা পুরো নির্বাচন ব্যবস্থার খোল নইচে পার্থক্য তৈরি করতে পারে। এখন মূল সমস্যাটা দাঁড়াবে এই প্রপোর্শনাল সিস্টেমে থ্রেশহোল্ড নির্ণয় করবার ক্ষেত্রে। এই ক্ষেত্রে জাতীয় ঐকমত্যের প্রয়োজন পড়বে। আপনার ন্যূনতম কত পার্সেন্ট ভোট পেলে একটি দলের প্রতিনিধিত্ব থাকবে পার্লামেন্টে। এটা 3% হতে পারে, 5% হতে পারে, 10% হতে পারে। নিউজিল্যান্ডে যেমন 5% ভোট পেলে একটি দলের প্রতিনিধিত্ব থাকে। এখন ধরুন আমাদের বাংলাদেশের
যে জাতীয় সংসদ, এখানে সাধারণ আসন 300টি। 300-র মধ্যে 5% মানে সেইভাবে যদি আমরা হিসাব করি, তাহলে একটি দল ন্যূনতম 5 ভাগ ভোট পেলে তার আসন সংখ্যা হবে 15টি, প্রতি 100-তে 5 করে, সেই হিসাবে। এখন এখানে বড় সমস্যাটা দেখা দেবে ঐকমত্য নিয়ে। আমাদের এখানে কোনো বিষয় কিন্তু আমরা একমত হতে গলদঘর্ম হয়ে যাই। সেখানে জাতীয়ভাবে এই নানা মনির নানা মতের দেশে কনসেনসাসে পৌঁছাতে সময় লেগে যেতে পারে। নেপালে যেমন প্রায় 2টি টার্ম প্রয়োজন হয়েছিল এই গণপরিষদ যখন তারা গঠন করেছিলেন। তাদের জন্য একটা বড় সমস্যা ছিল যে রাজতন্ত্র পরিচালিত একটি দেশে যখন সাধারণতন্ত্র বা রিপাবলিক আপনার ঘোষিত হলো, তখন তাদের কনস্টিটিউশন রচনাটা অপরিহার্য হয়ে দাঁড়ালো। এখন আমাদের এখানটায় আমরা যেটা দেখেছি, একটা জোড়াতালির বিষয় ঘটেছে। আপনার স্বাধীনতা অব্যবহিত পরে আপনার বঙ্গবন্ধু যখন পাকিস্তানের কারাগার থেকে দেশে ফিরলেন সেই 10 জানুয়ারি 72-এ, তারপর তিনি খুব জরুরি ভিত্তিতে আপনার লেগে পড়লেন আপনার এই গণপরিষদ গঠন করে একটি সংবিধান কিভাবে জাতিকে উপহার দেওয়া যায়। এবং সেই সময় বুদ্ধি করে যেটি করা হলো সেটি হচ্ছে পাকিস্তানের 1970-এর যে অনুষ্ঠিত হয়েছিল সেই নির্বাচনে আপনার প্রাদেশিক পরিষদ এবং কেন্দ্রীয় পরিষদ, দুটি পরিষদেই নির্বাচনে অংশগ্রহণ করেছিল আমাদের এখানকার তৎকালীন রাজনীতির সক্রিয় দলগুলো। এবং সেখানে যারা বাংলা ভাষাভাষী সদস্য ছিলেন এবং যারা কোলাবোরেশনের কোনো চার্জের অন্তর্ভুক্ত নন পাকিস্তান অকুপেশন ফোর্সের সঙ্গে, এই 2 ধরনের ব্যক্তিবর্গকে নিয়ে একটি গণপরিষদ গঠন করা হয়েছিল এবং দ্রুততম সময়ের মধ্যে আপনার তাদের এই সংবিধান প্রণয়নের কাজটি করতে হয়েছিল। এখন এইটা নিয়ে অনেকের একটা শুরুতেই আপনার গলদ, এরকম একটা চিন্তা ভাবনা কিন্তু না, আছে। আমরা তো দেখেছি এনসিপি থেকে বলা হচ্ছিল গণপরিষদ নির্বাচন আগে, জাতীয় সংসদ নির্বাচন এর আগেই করতে হবে গণপরিষদ নির্বাচন। তো সেই ক্ষেত্রে বিএনপি এটাকে নাকচ করে দিয়েছে। সালাউদ্দিন সাহেব, বিএনপির মুখপাত্র, তিনি বলেছেন কোনো মতেই আমরা এই বিষয়ে ঐক্যমতে পৌঁছাবো না। তো এটা একটা প্রেক্ষাপট। আমরা তো এই বিষয়ে আরো কথা বলবো আপনার সাথে। আমি একটু মঞ্জুর হাসান চৌধুরী আপনার কাছে আসতে চাই, ওনার কথা সূত্র ধরেই। সংস্কার ও নির্বাচন নিয়ে সরকার ও রাজনৈতিক দলগুলো কেন ঐক্যমতে পৌঁছাতে পারছেন না? তো আসলে সমস্যাটা কোথায়? এখানে বিএনপি 150টি যে সংস্কার কমিশন 150টি যে সুপারিশ করেছে, প্রায় 134টি তারা একমত এবং বাকিগুলো নিয়ে তাদের মতামত অভিমত ব্যক্ত করেছে। তো আমার প্রশ্ন হচ্ছে, অন্যান্য দলগুলো এই ঐক্যমতে কেন পৌঁছাতে পারছে না? বাংলাদেশের বিভিন্ন দলের বিভিন্ন গঠনতন্ত্র, বিভিন্ন নীতি, বিভিন্ন আদর্শ, একমতের দল নয় সবগুলো যে সবাই একমত হয়ে যাবে। এখানে একমত হওয়ার বিষয়গুলো এক একজনের দলের এক এক রকম মত। সুতরাং বড় বড় যে দলগুলোর কথা বলা হচ্ছে, সাধারণত এখানে আমরা বাদ দিয়ে দিচ্ছি একটা বড় দলের নিয়ে প্রচন্ড বিতর্ক হচ্ছে, সেটা হচ্ছে পতিত স্বৈরাচারী দল আওয়ামী লীগ। এটা নিয়েও কিন্তু মাঝে কথা উঠে গেছে যে এই দলটি কি রিফাইন্ড আওয়ামী লীগ হিসাবে আসবে কিনা, এরকম একটা কথা। এই কথা নিয়ে এনসিপি প্রচন্ড প্রতিবাদ জানিয়েছে। তারপরে বিএনপির মধ্যে থেকেও বলা হচ্ছে যে না, তারা আসতে পারে। এই যে মত বিরোধ, মত ঐক্য হচ্ছে না যেখানে, সেখানে তো আসলে নির্বাচন বিলম্বিত। যে সমস্যাটা সেটা হচ্ছে ওই যে নানা মুনির নানা মত, এটি জাতীয়ভাবে আমাদের একটা বড় সমস্যার জায়গা। আর এখানে দুটো বিষয়, একটি হচ্ছে আপনার যারা
আন্দোলনের শরিক হয়েছিলেন গত যে সরকারটি ক্ষমতায় ছিল তাদের ক্ষমতা থেকে বিতাড়নের জন্য। এখানে আপনার বাম, ডান এবং মধ্যধারা, যেটাকে আমরা সেন্ট্রিস্ট পার্টি বলি, এরা কম বেশি সবাই যুক্ত হয়েছিল, কাঁধে কাঁধ মিলিয়ে আন্দোলন সংগ্রামে তারা রত ছিলেন। এবং এর ফলে আহ, বিগত যে দলটি ক্ষমতায় অধিষ্ঠিত ছিল, মেইনস্ট্রিম পলিটিক্যাল পার্টি বাংলাদেশ আওয়ামী লীগ, তাদের সংসদের অপোজিশনে যারা ছিলেন বাংলাদেশ জাতীয় পার্টি এবং তাদের মিত্র যে দল 14 দল, এই আহ, আপনার দলগুলো তারা এখন অন দ্য রান বলা যায়, তারা শীতনিদ্রায় আছেন বলা যেতে পারে। তো ফলে আপনার আন্তর্জাতিক সম্প্রদায় থেকে এক ধরনের তাগাদা আছে ত্রয়োদশ সংসদ নির্বাচন ইনক্লুসিভ একটি নির্বাচনে যাতে রূপান্তরিত করা যায় সে ব্যাপারে। এক্ষেত্রে এই নিরিখে প্রথম মুখ খুলেছেন ব্রিটেনের একজন মন্ত্রী, মূলত কমনওয়েলথের পীঠস্থান হিসেবে ব্রিটেনের একটা বিশেষ জায়গা আছে পুরো ফোল্ডে। ফলে আমরা সবাই জানি যে ব্রিটেনের রাজা হচ্ছেন হেড অফ দ্য কমনওয়েলথ। বাংলাদেশ একটি কমনওয়েলথভুক্ত রাষ্ট্র এবং আমাদের যে শেয়ার্ড কমনওয়েলথ ভ্যালুজ, সেই হিসেবে আমাদের একটা গড়ছড়া যেহেতু আছে, সেই জন্যে তাদের মতামতের একটা মূল্য আছে। এর পাশাপাশি আপনি খেয়াল করে দেখেন জাতিসংঘের যে রিপোর্ট, সেখানেও কিন্তু ইনক্লুসিভ নির্বাচনের একটা তাগাদা প্রদান করা আছে। এখন এই যে রিফর্মড আওয়ামী লীগ, বা ওই অর্থে যদি চিন্তা করেন যে রিফর্ম জাতীয় পার্টি বা রিফর্ম 14 দলগুলো, সেইভাবে যদি বিবেচনা করেন তাহলে এখানে ইনক্লুশন নিশ্চিত করা যায়, এটা কোনো সন্দেহ নেই। কিন্তু সমস্যাটা হচ্ছে কে কাকে মানবে। এখানে দলের যে নেতৃত্ব, সেখানে যদি পরিবর্তন নিয়ে আসতে চান, সেটি কাদের অ্যালাউ করবেন। ফর এক্সাম্পল, যে দাবিটা ফোরফ্রন্টে আছে সেটি হচ্ছে মুজিব পরিবার বা হাসিনা পরিবারের কেউ আওয়ামী লীগের নেতৃত্ব করতে পারবেন না। এখন এদের বাদ দিলে দ্বিতীয় সারিতে যারা চলে আসেন সেই 4 নেতার পরিবার, তার মধ্যে পরিচ্ছন্ন এই যে বলা যেতে পারে সৈয়দ নজরুলের পুত্র, যিনি একসময় টু স্টার জেনারেল ছিলেন, এখন অবসরপ্রাপ্ত শাফায়াতুল ইসলাম জেনারেল, অবসরপ্রাপ্ত, তিনি একজন পসিবল ক্যান্ডিডেট হতে পারেন। আবার আপনার বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের পুত্র সোহেল তাজ, তিনি বিবেচিত হতে পারেন সাধারণ সম্পাদক হিসেবে। আবার কেউ কেউ ভাবছেন যে এক সময় আওয়ামী লীগের হাল ধরেছিলেন যখন দলটি দ্বিভাগ হয়ে গিয়েছিল, আওয়ামী লীগ বালেক, আওয়ামী লীগ মিজান এই শিরোনামে, সেখানে আব্দুল মালেক উকিলের পুত্র খেলন উকিল, তিনি আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয়, তিনি একজন পসিবল ক্যান্ডিডেট হতে পারেন। কিংবা আপনার সাবের হোসেন চৌধুরী, তার একটা পরিচ্ছন্ন ইমেজ আছে এবং তিনি হয়তো দায়িত্ব নিতে পারেন। কিংবা আপনারা একটু স্পিকার ছিলেন একটু যিনি আপনার সাথে এই এই বিষয়টা একটু ক্লিয়ার করতে চাই। আপনি তো বলেছেন বিভিন্ন নামগুলো, এগুলো জল্পনা কল্পনার কথা। বাংলাদেশে আওয়ামী লীগ তাদের যে ওয়েবসাইটে, অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু তারা নাকচ করে দিয়েছে রিফর্ম আওয়ামী লীগ বা নতুন করে আওয়ামী লীগের কোনো সম্ভাবনা তারা আসতেছে না। ইভেন তাদের সাবেক সর্বশেষ তথ্যমন্ত্রী মোহাম্মদ আরাফাত, তিনিও পরিষ্কার করেছেন এই সরকারের অধীনে তারা কোনো নির্বাচনে অংশগ্রহণ করবেন না। ফলে এই বোঝা যাচ্ছে আওয়ামী লীগকে ছাড়াই এই নির্বাচনটা করতেই হবে এই সরকারকে। আচ্ছা, আমরা আসবো আপনার কাছে আবার এই বিষয়ে। আমি একটু মঞ্জুরে হাসান চৌধুরী, আপনার কাছে একটু জানতে চাচ্ছি, এনসিবি নির্বাচনের আগে বিচার ও সংস্কার চাইছে, জামাত ইসলামীও ঠিক অবস্থানটা তাদের কাছাকাছি,
কিন্তু বড় দল বিএনপি বলছে বিচার হচ্ছে চলমান প্রক্রিয়া, কিন্তু সংস্কার করবে নির্বাচিত সরকার যারা ক্ষমতায় আসবেন। এরকম অবস্থায় আপনার কাছে জানতে চাই কোনটি হওয়া জরুরি, সংস্কার নাকি আগে নির্বাচন? প্রথমে একটা বিষয় উল্লেখ করতে চাই, সেটা হচ্ছে যে এর আগে একটি তত্ত্বাবধায়ক বা অন্তর্বর্তীকালীন সরকার 2 বছরের সময় ক্ষমতায় অধিষ্ঠিত থেকে একটা নির্বাচন করে দিয়েছিল, এবং সেই নির্বাচন করার পরে বাংলাদেশকে হাতে তুলে ভারতের কাছে দিয়ে আসছিল। আমি স্মরণ করাতে যাচ্ছি সেটা 2007 সালের 11ই জানুয়ারি তারিখে যে সরকারটি ক্ষমতায় এসেছিল, সেই সরকারের কথাটা একটু মনে করার দরকার। সেই সরকার এসে প্রথমে যে আমাদেরকে এই জরুরি অবস্থা ঘোষণা করে এই যে বিভিন্ন বড় রাজনৈতিক দলের বড় বড় নেতাদের ধরে ধরে নিয়ে যায়, ভিডিও ক্যামেরার সামনে বসায় যেসব তাদের কীর্তিকলাপের কাহিনী আমাদের শোনাইছিল, সেগুলো তো আমরা শুনেছি, তাই না? সেই সরকারটা কিন্তু সেই সরকারটা কিন্তু 2 বছর ক্ষমতায় ছিল। 2 বছর ক্ষমতায় থাকার পর একটি নির্বাচন দিয়েছিল, এবং সেটা ভারতের সঙ্গে চুক্তিবদ্ধ নির্বাচন বলে এখন মনে হয় আমাদের কাছে। আমরা অনেক আগের থেকে কিন্তু এখন মানুষ তার প্রমাণ খুঁজে পাচ্ছে যে ওই নির্বাচনটি ছিল ভারতের ছকে কষা নির্বাচন, এবং যাদেরকে নির্বাচিত করেছিল প্রেসক্রিপশন অনুযায়ী তারা কিন্তু বিগত 17 বছর, 16.5 বছর আমাদের উপরে স্টিম রোলার চালায় গেছে, এবং আমাদেরকে তারা শোষণ করে গেছে, অত্যাচার করেছে, হত্যা, গুম, খুন, দুর্নীতি সবকিছু করে গেছে। তো একটি সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকারটি খারাপ কি করছে সেটা নিয়ে যদি আমরা আলাপ করে দেখি, আর ভালো কি করছে, আমি তো দেখতে পাচ্ছি, আমরা যারা বাইরে থাকি, দেশের বাইরে থাকি, তারা সবাই আমরা লক্ষ্য করছি যে এই সরকার ক্রমাগত শত শত বিরোধিতার সামনেও ক্রমাগত এই সরকার ভালো কাজটি করে যাচ্ছে, খারাপ কাজ তো আমি দেখছি না। প্রত্যেকটা জিনিসে প্রত্যেকটা জায়গায় চেষ্টা করছে, কিন্তু এই চেষ্টার জন্য তো সহযোগিতার দরকার ছিল বিভিন্ন রাজনৈতিক দলগুলো একেবারে তাকে প্রেশারে রাখছে, কবে নির্বাচন দেবেন, কবে রোড ম্যাপ দেবেন, কিভাবে নির্বাচন করবেন, তারিখ দেন, টাইম দেন, ঘোষণা দেন, এত দেন দেন দেন, সবকিছু দেন, এই যে সবাই দেন, দাবি দেওয়া যাদের আছে দেন। আর পক্ষান্তরে যে নতুন ছাত্রদের একটি রাজনৈতিক দল এনসিপি এখনো সুসংগঠিত হয়নি, এবং তারা চায় যে নির্বাচনটা কিছুটা পিছিয়ে যাক, এটা তাদের ইচ্ছা। আর একই রকম ভাবে জামাত চাচ্ছে তারা আরো সুসংগঠিত হয়ে ক্ষমতার একটা শক্তিশালী পর্যায়ে আসার জন্য, যেহেতু বিএনপি একটি শক্তিশালী রাজনৈতিক দল হিসাবে তার পপুলারিটি এখন 1 নম্বরে। সুতরাং এই বিএনপিকে 1 নম্বর থেকে কি করে কিছুটা কমিয়ে নিজের ভাগে কিছু আনা যায়, সেই জন্য তাদেরও সময়ের দরকার। আর বিএনপি সময় দিতে চাচ্ছে না, কেন দিনে দিনে তাদের জনপ্রিয়তা হারাচ্ছে বলে তাদের একটা ভয় আসছে। কেননা ওই যে ফেসিবাদ, কোনটা জরুরি, সংস্কার না নির্বাচন? আমার কথার মধ্যে তো সেটা এসে যাবে। আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে বিএনপি তাড়াহুড়ো করার কারণটা হচ্ছে যে তারা নিয়ন্ত্রণ করতে পারছে না তাদের কর্মীদের, এবং এই নিয়ন্ত্রণ না করতে পারে আমরা কার্বন কফি হিসেবে মনে করতেছি অনেকে, যে এটা যেন আওয়ামী লীগের একটা কার্বন কফি বিএনপিকে মনে হচ্ছে। সেই কারণে সমস্যাটা ওই জায়গায় সৃষ্টি হচ্ছে। তড়িঘড়ি নির্বাচন চাচ্ছে, কেউ চাচ্ছে না নির্বাচন। আমার মনে হয় যে তত্ত্বাবধায়ক সরকারকে আরো কিছুদিন সময় দিয়ে দেখানো যায় ওনারা কি করতে চাচ্ছেন। ওনারা এখন পর্যন্ত যে সব পদক্ষেপগুলো গ্রহণ করছেন সবই দেশ ও জাতির কল্যাণের জন্য করছেন, কোনো দেশ ও জাতির ক্ষতি সাধন করেছে বলে মনে হয় না। তবে সবার ধৈর্য ধরা উচিত, আগে সংস্কারে হওয়া উচিত। আমার মনে হয় বেসিক সংস্কার একটা হওয়া উচিত, যে সংস্কার করলে একটা বিশ্বাসযোগ্য পর্যায়ে যেতে পারে বাংলার জনগণ, যে না এই সংস্কারের প্রেক্ষিতে কিছু কাজ হতে পারে আমাদের দেশে। এটাই আমার কথা। সূত্র ধরে মানে ছোট প্যাকেজ বড় প্যাকেজের কথা চলে আসছে, কিছুদিন ধরে আমরা এগুলো শুনতেছি, ছোট প্যাকেজ গুলো শেষ করে তারপরে নির্বাচন বা বড় প্যাকেজ গুলোর সম্ভাবনা কম। আচ্ছা, আমরা একটু আবারও স্যারের কাছে আসতে চাই। গত 1.5 দশকে বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থা ভেঙে দেওয়া হয়েছে একরকম বলা চলে, যে কারণে কমিশন
সংস্কারের যেসব প্রস্তাব দিয়েছে সেখানে অনেক গুরুত্বপূর্ণ বিষয়গুলো অন্তর্ভুক্ত হয়েছে। আপনি নিশ্চয়ই এগুলো দেখেছেন। 150টি 16টি ক্ষেত্রে 150টি সুপারিশ করেছে। আমার প্রশ্ন হচ্ছে, আপনার কি মনে হয় সংস্কার প্রস্তাবগুলো যদি বাস্তবায়িত হয় নির্বাচন কমিশন এবং নির্বাচনী ব্যবস্থা শক্তিশালী হবে? দেখুন, এটি হলফ করে বলা মুশকিল। কারণ হচ্ছে এই, আমি একেবারে ফ্রেমের বাইরে গিয়ে যেটা বলবো সেটি হচ্ছে আপনার এই যে সংস্কার এফর্ট, এটা তো আহ, এমনি এমনি ঘটছে না। এর পেছনে আমাদের জনগণের করের টাকা খরচ হচ্ছে বা হয়েছে, এবং তারা তাদের যে টাইম ফ্রেম তার বাইরে গিয়ে কাজ করবার জন্য উদ্যোগী হয়েছিলেন। মূলত এই যে নির্বাচন সংস্কার কমিশনটি, এটি পৌরোহিত্য করেছেন ডক্টর বদিউল আলম মজুমদার। আর এখানে মূল চালিকা শক্তি হিসেবে দুজন ব্যক্তি কাজ করেছেন। একজন জেসমিন টুলি, যিনি অতিরিক্ত সচিব হিসেবে নির্বাচন কমিশন থেকে অবসর গ্রহণ করেছেন। আরেকজন ডক্টর আব্দুল আলিম। আব্দুল আলিম দীর্ঘদিন ধরে নির্বাচন কমিশনে কর্মরত ছিলেন। পরবর্তীতে আপনার তাকে নিয়ে নানান রকমের অভিযোগ উত্থাপিত হওয়ায় তিনি ইসড আউট হয়ে যান এবং পরে এশিয়া ফাউন্ডেশনে যোগদান করেন, এবং তারপরে ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল বলে মার্কিন একটি আইএনজিও তে যুক্ত হন। এখন এই যে ব্যক্তিত্রয়, মূলত তারাই এখানে নাম ভূমিকা পালন করেছেন। আমাদের বদিউল আলম মজুমদারের উইশ লিস্ট এর সঙ্গে আমাদের পরিচয় ছিল অনেক দিনের। ডক্টর আব্দুল আলিমের যে কর্মকাণ্ড আপনার নির্বাচনকে ঘিরে, এর উপর ভিত্তি করে তিনি পিএইচডি সন্দর্ভ রচনা করেছেন এবং ডিগ্রি অর্জন করেছেন। আমি ওয়ান অফ দ্য এক্সামিনার্স ছিলাম তার এই সন্দর্ভ যেটি ভিত্তি করে তিনি পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে। এখন এই তিন ব্যক্তি মূলত আপনার নাম ভূমিকায় ছিলেন, যতগুলো কর্মঘণ্টা ব্যয় হয়েছে এখানে। এখন আপনার তারা কাকে রিপ্রেজেন্ট করেন সেই প্রশ্ন কিন্তু আলটিমেটলি আসবে। ইতিমধ্যে বিএনপির পক্ষ থেকে মানে একেবারে প্রথম সারির নেতৃবৃন্দ যারা, তারা আওয়াজ তুলেছেন যে এই যে রিফর্ম প্রস্তাবগুলো, সেগুলো শেষ অবধি তারা গ্রহণ নাও করতে পারে। তখন কি ব্যাপারটা দাঁড়াবে? আপনার 150টা আপনি প্রস্তাবনা হাজির করলেন, পরে তারা ক্ষমতায় এসে কোনোটাই গ্রহণ করলেন না। এই তখন পুরো এই যে ট্যাক্স পেয়ারদের যে টাকা খরচ হলো, আমাদের জাতির প্রত্যাশা। স্যার, এমন কথা কিন্তু আমরা শুনেছি, জি, এই আওয়াজটি ইতিমধ্যে দেওয়া হয়েছে, এবং এটা শুনেছি যে আমরা ক্ষমতা যে এটা নাও রাখতে পারি। জি, এটা কিন্তু তারা পরিষ্কার মানে ঝেড়ে কেশে বলে দিয়েছেন। আর পূর্ব অভিজ্ঞতা কিন্তু আমাদের ভালো নয়। এই যে সোকল্ড 111 সরকারের সময় যে রিফর্ম মেজার গুলো গ্রহণ করা হয়েছিল বা প্রস্তাব করা হয়েছিল, তার অল্প কয়েকটাই শেষ পর্যন্ত ধোপে টিকেছে, বাকি সবগুলো কিন্তু স্যাটাসাইড হয়ে গেছে। রাজনৈতিক সরকার এসে কোনোটাই গ্রহণ করেনি। যেমন ধরুন, না ভোটের যে প্রভিশনটা, তারা এটা একেবারেই নাকচ করে দিয়েছিল। তো ফলে এই যে বিপুল প্রত্যাশা নিয়ে আপনার ব্যাপক উৎসাহ উদ্দীপনা নিয়ে যেই প্রস্তাবগুলো গ্রহণ করা হলো, সেগুলো শেষ অবধি যদি স্যাটাসাইডই হয়ে যায়, তাহলে এই যে সময়টা নষ্ট হলো, এটা জাস্টিফাই করবেন কি করে? আর আরেকটি বিষয়, সেটি হচ্ছে আপনার নির্বাচন হলো, এখন নির্বাচনের পরে ধরেই নেওয়া হচ্ছে যে মেইনস্ট্রিম রাজনৈতিক দলগুলোই জয়লাভ করবে। তারা এককভাবে সরকার গঠন করুক কিংবা কোয়ালিশনের মাধ্যমে সরকার গঠন করুক, তারা যদি অন্যায় করে এবং তারা যদি বলতে চায় যে আমরা আবার নতুন করে রিফর্ম উদ্যোগ নেব, আমাদের এই ম্যান্ডেট আছে, আমরা এতগুলো দফার উপর ভিত্তি করে
আপনার নির্বাচনী বৈতরণী পার হয়েছি। সুতরাং তার আলোকে নতুন করে আপনার রিফর্ম উদ্যোগ নেওয়া যেতে পারে। তখন তো পুরো এই যে আপনার রিপোর্ট গুলো জমা পড়লো, এগুলো তো রেলেভেন্স হারাবে। সে বিষয়টাও কিন্তু আহ খতিয়ে দেখতে হবে। এখন মূল বিষয় যেটি, সেটি হচ্ছে সময় মূল্যবান। আমরা এই যে সময় ক্ষেপণ করলাম, আপনার এই যারা কর্মঘণ্টা ব্যয় করলেন তাদের পারিতোষিক, তাদের জন্য যে যানবাহন বরাদ্দ করা হলো, কিংবা আপনার আপ্যায়ন ব্যয়, এগুলো জাস্টিফাই করবেন কি করে? প্রতি এইসব কিছুদিন বিষয়ে পর পর জাস্টিফিকেশনের একটা বিষয় চলে আসে যদি নির্বাচিত সরকার এসে যদি এই রিফর্ম গুলো জি তারা বাস্তবায়ন না করে, সেটা চলে জি প্রশ্নই থেকে যাবে। তো আমি একটু, আমরা অনুষ্ঠানের প্রায় কাছাকাছি সবাই শেষ পর্যায়ে চলে আসছি। জনাব মঞ্জুর হাসান চৌধুরী, আপনার কাছে একটু জানতে চাচ্ছি, নির্বাচন কমিশন প্রস্তাবনায় প্রবাসী পোস্টাল ভোটিং ব্যবস্থার কথা বলা হয়েছে। ডিসেম্বর বা জুনের মধ্যে নির্বাচন হলে সরকারের পক্ষে কি সম্ভব হবে প্রবাসী 1.5 কোটি ভোটারকে অন্তর্ভুক্ত করে তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ দেয়া? আমার জানার মতে মনে হয় এখানে একটু বিষয়টা একটু জটিল আছে, কেননা নির্বাচন কমিশন কিন্তু পোস্টাল ভোটের কথা শুধু বলেনি, তিনটা বিষয় তারা উল্লেখ করছে। একটা হচ্ছে যে পোস্টাল ভোট, একটা হচ্ছে প্রক্সি ভোট, আর একটা হচ্ছে অনলাইন ভোট। তিন ধরনের ভোটের কথা হবে। এটা নিয়ে তারা যাচাই বাছাই করছেন, ওনারা মতামত নেবেন, মতামত নিয়ে এটা কার্যকর করবেন। এখন কতদিনের মধ্যে করবেন, কিভাবে করবেন, এটা যত বিলম্ব হবে তত এই সিস্টেম তৈরি করতে, কিভাবে পোস্টাল ভোট গেলে দেরিতে পৌঁছাবে, সেটা নিয়ে অনেক কথা হয়েছে। নির্বাচন কমিশন থেকে এইসব কথাগুলো বলা হয়েছে যে যদি পোস্টাল ভোট হয় তাহলে এটা পৌঁছাতে দেরি হয়ে যাবে, ফলাফল প্রকাশে বিলম্ব হবে। প্রক্সি ভোট দিলে তাড়াতাড়ি হবে, যেহেতু আমি একজনকে নমিনেট করব, সে যে আমার পক্ষে ভোট দিয়ে আসবে, কিন্তু সেক্ষেত্রে একটা সংশয় রয়ে যায়। আমি বললাম অমক মার্কায় ভোট দিতে, তিনি যায় তমক মার্কায় ভোট দিয়ে আসলেন, তখন তো প্রবলেম হয়ে যাবে। তো সেইগুলো যাচাই বাছাই করছে। এখন অনলাইন ভোটিং সিস্টেম পৃথিবীর কয়েকটি দেশে করছিল, তারা সেটা সুফল পায়নি। নির্বাচন কমিশন সেসব নিয়ে যাচাই বাছাই এখনো শেষ করেননি। সুতরাং এটা এখনো সুস্পষ্টভাবে আমরাও জানতে পারিনি যে আসলে কি করতে ওনারা যাচ্ছেন। ধন্যবাদ। জনাব নাজমুল হাসান কলিমুল্লাহ, আমরা একবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে আপনার কাছে একটু ছোট্ট করে জানতে চাচ্ছি, এই যে রাজনৈতিক জটিলতা এবং নির্বাচনকে কেন্দ্র করে আমরা যা শুনলাম, তো আমার হচ্ছে নির্বাচনটা তো এই রাজনৈতিক জটিলতা নিরসনে খুব জরুরি বিষয়। তাহলে কিন্তু সংস্কার কি জরুরি নয়? রাজনৈতিক দলগুলো সেই কমিটমেন্টে কেন আসতেছে না? দেখুন, আমাদের মঞ্জুর ভাইয়ের যে বক্তব্যটা সর্বশেষ তিনি হাজির করলেন, তার সূত্র ধরে আমি বলবো যে 111 সরকারের সময় যে নির্বাচন কমিশনটি কাজ করছিলেন ডক্টর এটিএম শামসুল হুদা, সোহেল হোসেন এবং বিরোজা অবসরপ্রাপ্ত সাখাওয়াত, যিনি আজকে মন্ত্রীর মর্যাদা উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন, তার মধ্যে জেনারেল সাখাওয়াত এবং সোহেল হোসেন তারা ব্রিটেনে গিয়েছিলেন এই পোস্টাল ব্যালট কিংবা অ্যাবসেন্টি ব্যালট বা অ্যাবসেন্টি ভোট কিভাবে নিশ্চিত করা যায় সেটি ফার্স্ট হ্যান্ড এক্সপেরিয়েন্স নিতে। এসে নানান রকমের বক্তব্য রেখেছেন, টিল টু ডেট সেটা কিন্তু কার্যকর করা যায়নি। তো এখানে আপনার এই যে এই ধরনের ভ্রমণ বা ঘোরাফেরাটা, সেটা আলটিমেটলি কিন্তু এক ধরনের একাডেমিক ট্যুরিজমে রূপান্তরিত হচ্ছে। এই বিষয়গুলোর অ্যাকাউন্টেবিলিটি নিশ্চিত করতে হবে। আপনি এই যে শ্রম ঘন্টা ব্যয় করলেন, জনগণের করের টাকা ব্যয় করলেন, পরে দেখা গেল এটা অশ্বডিম্ব, আপনাকে কিছু ডেলিভার করলো না, তখন কিন্তু মরাল এই বিষয়গুলো নিয়ে কথা বলতে পারতে হবে, জাস্টিফাই করতে পারতে হবে। তা না হলে দে শুড বি অ্যাকাউন্টেবল, টেকেন টু টাস্ক। ধন্যবাদ আপনাদের দুজনকে। আমরা অনুষ্ঠান এখানে শেষ করছি। ধন্যবাদ প্রিয় দর্শক, আপনারা যারা আমাদের সাথে এতক্ষণ ছিলেন। সর্বশেষ একটা কথা বলে আমি শেষ করতে চাই। দেশের বর্তমান যে রাজনৈতিক জটিলতা, তার নিরসনে খুবই দ্রুত সরকারকে প্রয়োজনীয় সংস্কার শেষ করে নির্বাচন দিতে হবে, না হলে এই সমস্যা দীর্ঘায়িত হবে। ধন্যবাদ আপনাদের সবাইকে।